উত্তরে, দক্ষিণে, পূর্বে কিংবা পশ্চিমে কেবল আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ৬০ লক্ষাধিক মানুষ। যেন কেউ তাদেরকে আগুনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে, যেন তারা পতিত হয়েছেন কোনো নরকে। নারকীয় এই আগুনকে আরও উস্কে দিতেই যেন বইছে স্যান্টা আনা বা শয়তানের বাতাস। এই বাতাসে আরও শক্তিশালী হয়ে উঠেছে দাবানলের আগুন, যা নেভানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আপনি শুনেন, আপনি কি কইছেন? বলছে যতটুকু পারেন। আচ্ছা, আমি কথা বলছি। না স্যার, আপনি ভুল শুনছেন। আচ্ছা, গাড়ি আপনার পিছনে কেউ আছে নাকি? হ্যাঁ, পিছনে কেউ আছে? রাস্তি আছে থাকলে আর কিছু নেই। ওনারা কারা? কোনা ওনারা? ভাই পার থাকলে কার ভাই? আচ্ছা, গাড়ি পিছনে এগুলো খুলে দেন। লস অ্যাঞ্জেলেসের আগুনের ঘটনায় আলোচিত হচ্ছে কোরআনের বাণী। অনেকেই কোরআনে বর্ণিত বাণী শেয়ার করছেন। কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে, আগুন আল্লাহর একটি নিদর্শন। এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন, যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ। এই পর্যায়ে স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এমন শাস্তির অবতারণা? উত্তরে আল কোরআনের সূরা আর রুমে বলা হয়েছে, জল স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। এমত অবস্থায় এমন আযাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে, যা থেকে কেউ রক্ষা পাবে। পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল বলাই যায়। তাকে নিয়ে পুরো ব্রিটিশ গণমাধ্যম যা করেছে তাতে বোঝাই যাচ্ছিল এই ভদ্রমহিলা আর পদে থাকছেন না, বরং কিছুটা ছ্যাঁচড়ামো, আমরা কথ্য ভাষায় বলি না, ছ্যাঁচড়ামোই দেখালেন। অবশ্য উনি শেখ তো, বাবার পদবী সিদ্দিকী হলেও তিনি শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার কন্যা ছোট আপা। দুই আপা মিলে বাংলাদেশ যখন ধ্বংস করছেন, তখন লুটপাটের প্রধান নেতৃত্ব ছিল ছোট আপা শেখ রেহানার হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের বাংলাদেশে কি ঘটনা ঘটছে? আমেরিকা থেকে আমাদের শেখ হাসিনা কত কোটি টাকা চুরি করছে, রেহেনা চুরি করছে, শেখ রেহেনার মেয়ে সেও চুরি করছে। চলুন এই বিষয়ে মূল্যবান ভিডিও আছে আমাদের কাছে, চলুন ভিডিওটি দেখে আসি। আর কথা না পারি, আমেরিকা পুরিয়া সাপ, চলুন এই বিষয়ে। লস অ্যাঞ্জেলেসের আগুনের ঘটনায় আলোচিত হচ্ছে কোরআনের বাণী। অনেকেই কোরআনে বর্ণিত বাণী শেয়ার করছেন। কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে, আগুন আল্লাহর একটি নিদর্শন। এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন, যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ। এই পর্যায়ে স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এমন শাস্তির অবতারণা? উত্তরে আল কোরআনের সূরা আর রুমে বলা হয়েছে, জল স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। এমত অবস্থায় এমন আযাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে, যা থেকে কেউ রক্ষা পাবে না এবং সে প্রকৃতির রোষ থেকে নিরপরাধ লোকেরাও রেহাই পাবে না। ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ সৃষ্টির 4টি মৌলিক উপাদান আগুন, পানি, মাটি এবং বাতাস। আবার পাপাচারে লিপ্ত ও অভিযুক্ত মানুষকে তিনি আগুন দ্বারাই শাস্তি প্রদান করবেন। সুতরাং আগুন থেকে মানুষ যেমন উপকৃত হয়, তেমনি সময় ভেদে আগুন মানুষের এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতিরও কারণ হতে পারে। দাবানলজনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মেরই শাস্তি মাত্র। এই মুহূর্তে স্মরণকালের ভয়াবহ আগুনে পড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। আমেরিকার মতো শক্তিধর দেশ, যে দেশের ইশারায় দেশে দেশে যুদ্ধ বাঁধে, আবার তাদের সাথে আলোচনাতেও বসে এই আমেরিকা। মিত্র দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র পাঠায় দেশটি। অত্যাধুনিক উদ্ধার সক্ষমতার দেশে এক অদৃশ্য শক্তির কারণে এখনো নিয়ন্ত্রণে আসছে না দাবানল। এই প্রাকৃতিক বিপর্যয়ের কাছ থেকে কিছুতেই রক্ষা পাচ্ছে না লস অ্যাঞ্জেলেসের বড় লোকদের পাড়াখ্যাত এই অংশটি। বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও দাবানলের কাছে হেরে যাচ্ছে পশ্চিমারা। শত চেষ্টা করেও দাবানলের আগুন নেভানো সম্ভব হচ্ছে না। তাহলে কি লস অ্যাঞ্জেলেসের দাবানলও মানুষের কৃতকর্মের ফল? বিশ্বজুড়ে নিরীহ মানুষের ওপর অত্যাচারের পরিণতি ভোগ করছে পশ্চিমার শক্তিধর দেশ আমেরিকা। হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না এই প্রলয়ঙ্করী আগুনকে। দেশের পাশাপাশি বিদেশি দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেডসের আগুনে 23,713 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে ইটনের আগুনে 14,117 একর এলাকা পুড়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেয়া তথ্যানুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নান্দিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে। পুড়ে গেছে 30 একর জমি। দাবানলের কারণে বেড়েছে নিত্যপণ্যের দর। 30 থেকে 75% হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 35,000 ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। শহর জুড়ে চলছে লুটতরাজ। আগুনের গ্রাসে ভস্মীভূত প্রায় 12,000 বাড়ি। গৃহহীন 1 লাখের বেশি মানুষ। আপনি শুনেন, আপনি কি কইছেন? যতটুকু পারেন বলছে যতটুকু পারেন। আচ্ছা, আমি কথা বলছি। না স্যার, আপনি ভুল শুনছেন। আচ্ছা, গাড়ি আপনার পিছনে কেউ আছে নাকি? হ্যাঁ, পিছনে কেউ আছে? রাস্তি আছে থাকলে আর কিছু নেই। ওনারা কারা?
কোনা ওনারা? ওই পার ভাগিয়ে কার হয়? আমার। আচ্ছা গাড়ির পিছনে এগুলো খুলে দেন, চেক করবো আপনার গাড়ি। ও আচ্ছা আচ্ছা দেখি কোন আরে কথা কয় দিচ্ছি কথা বল সরকারি লাঠি করছে কাগজটা বের কর। আর সামনের এসপি স্যারও ব্যবহার করে তো কার গাড়ি এটা ভাই? ডিএমপি কমিশনার স্যার ডিএমপি কমিশনার। আচ্ছা, পুলিশ স্টিকার লাগানো। আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ সব আছে সব আছে সব কাকে দিচ্ছি ফোন দিচ্ছেন? আমি ওই যে স্যারক দিচ্ছি একটু ফোন আপনার ড্রাইভিং লাইসেন্স নাই? হ্যাঁ সব আছে তাহলে ফোন দিচ্ছেন কেন? ওই যে চাইতেছে যে গাড়ি কার এটা গাড়ি এটা জিজ্ঞাসা করার জন্য এটা বলতেছে ড্রাইভিং লাইসেন্স সাথে আছে। হ্যাঁ সব আছে পুলিশের নাম কি? হ্যাঁ নাম কি? ডিএমপি কমিশনার নাম কি? মাইনুল হাসান মাইনুল হাসান। কোন জায়গা বসছেন? ডিএমপি কমিশনার উনি কি এখানে এই গাড়িতে উনি যাতায়াত করেন? না না আপনার কাগজপত্রগুলো একটু কাইন্ডলি দেখান। আপনার কাগজপত্রগুলো, পেপারসগুলো সার্জেন্ট আছে, ওনাকে দেখান। নাম বলো। গাড়িতে যারা আছে তোমার ড্রাইভিং লাইসেন্স কই? আচ্ছা আচ্ছা দিচ্ছি সব দিচ্ছি গাড়ি কাগজটা তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? দাও ড্রাইভিং লাইসেন্স দাও। ড্রাইভার ফোনটা আগে একটু গাড়ি ফোনটা রাখেন। পেপারগুলো দেখেন, তারপর পেপারসগুলো আগে দেখেন। তোমার অরিজিনাল কাগজ কই? কাগজটা ওখানে স্যারের ফোনে দাও। নাম্বার কই দেখি, আমার নাম্বার তো দেখাও না, আমি নাম্বার দেখতে তো বলতে পারবো। দাও দাও তুমি ড্রাইভিং লাইসেন্স দাও। এ কই সার্জেন্ট কই? দাও এদিকে এসো। তোমার এত সময় দেওয়া যাবে না। এক মিনিট আবেদন করছে? ফোনটা লাউডে দিন, লাউডে দিন। নবায়নের জন্য আবেদন করছেন? হ্যাঁ লাউডে সব লাগবে না ভাই লাউডে দেন। আসলে স্যার নবায়নের জন্য আবেদন স্যার ওই যে গাড়ি আটকেছে স্যার ইয়ে সাইডে স্যার বডি গার্ড আসসালামু আলাইকুম, কে বলছেন? আচ্ছা কোন কমিশনার স্যার? স্যার নাম কি? আচ্ছা আচ্ছা, এই যে যিনি আপনার ফোনটা ধরেছিলেন উনি কে? স্যারের ড্রাইভার। ওর নাম কি? যে ড্রাইভ করতেছে ওর নাম কি? বাড়ি কোথায় ওর? স্যারের নাম্বারটা একটু বলেন তো। এটা কি স্যারের নাম্বার? 01 বলেন তো নাম্বারটা। 01711। তোমার ড্রাইভিং লাইসেন্স দাও। তোমার নাম কি? বাড়ি কোথায়? দাও। কাগজ পাইনি ডেট ফেলে গেছিল এমনি কাগজ দিয়েছি কই এর কাগজ দাও। কাগজ দেয় নাই স্যার কাল পরশু দিন রবিবার দিন মানে রিসিপ্ট দাও। আমি তো খেয়েছি স্যার বাসায় ও বেরো, তুমি বেরো। বেরোন, গাড়ি থেকে বের হন। আপনি যাকে ফোন দিলেন সে তিনি কে? তিনি কে? তিনি তো ডিএমপি কমিশনার না। বডিগার্ড এ স্যার এই গাড়িটা কে ব্যবহার করে? এটা তো স্যার ব্যবহার করে না। না এটা বাসার গাড়ি ফিলিপ সিদ্দিকের পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল বলাই যায়। তাকে নিয়ে পুরো ব্রিটিশ গণমাধ্যম যা করেছে তাতে বোঝাই যাচ্ছিল এই ভদ্রমহিলা আর পদে থাকছেন না। বরং কিছুটা ছ্যাঁচড়ামো, আমরা কথ্য ভাষায় বলি না, ছ্যাঁচড়ামোই দেখালেন। অবশ্য উনি শেখ তো, বাবার পদবী সিদ্দিকী হলেও তিনি শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার কন্যা ছোট আপা। দুই আপা মিলে বাংলাদেশ যখন ধ্বংস করছেন তখন লুটপাটের প্রধান নেতৃত্ব ছিল ছোট আপা শেখ রেহানার হাতে। সে ছ্যাঁচড়ামো তিনি করলেন এবং দীর্ঘ সময় নিলেন পদত্যাগ করার জন্য। এবং অবিশ্বাস্যভাবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার ব্রিটিশ যে স্ট্যান্ডার্ড সেটার বিপরীতে গিয়ে তাকে বরখাস্তও করলেন না দীর্ঘ সময় ধরে। এক অবিশ্বাস্য ব্যাপার, এত খাতির তাদের মধ্যে, যে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হলো মন্ত্রিত্ব থেকে। আমি আমার আগে একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী ছিলেন। তার মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের মানুষ, সিনিয়র মন্ত্রী পর্যন্ত 5 জন অন্তত তার উপরে আছে, কিন্তু তারপরও এই পদ থেকে তাকে সরে যেতে হলো। উনি হিউমিলিয়েটেড হলেন। এটাকে আমরা একটা বিচার হিসাবে দেখতে পারি, একটা বিচার হয়েছে প্রাথমিকভাবে। আমরা খেয়াল করবো পত্রপত্রিকা শুধু নয়, আমাদের প্রধান উপদেষ্টাও খুব কঠোর ভাষায় যেটা বলেছিলেন, এটাকে আমি কোট করতে চাই, যে বাংলাদেশে নির্জলা ডাকাতি হয়েছে এবং সেই ডাকাতির অর্থই যদি তার কাছে গিয়ে থাকে তাহলে সেটার ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রধান উপদেষ্টার জায়গা থেকে তিনি অবশ্যই ফর্মালি এভাবেই কথা বলবেন। কিন্তু শেষ পর্যন্ত এটা হলো। প্রশ্ন আমরা করে রাখতে পারি, উনি এমপি থাকবেন কেন? তার পদত্যাগপত্রে যে চিঠি আছে তার নিচে এমপি
পাশে লেখা আছে। ও সেখানে একটা ছোট অফ টপিক আমি ফেসবুকে দেখছি, তিনি তার খালাকে ফর্মার প্রাইম মিনিস্টার লিখছেন। অবশ্য তার খালা তো এখন ডিলিউশনে ভুগছেন যে তিনি প্রাইম মিনিস্টার হিসেবে তার নামে পোস্টার ছাপা হচ্ছে, এমপি পাশে লেখা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই ঘটনাটা ঘটলো, সেখানে তার এমপিও থাকা উচিত না। আমার মনে হয় এই শোরগোল ব্রিটেনে অন্তত বাংলাদেশি যে কমিউনিটি আছেন, বাংলাদেশি বংশোদ্ভূত যে ব্রিটিশরা আছেন, তার কনস্টিটিউয়েন্সির যারা আছেন, তাকে এমপিত্ব থেকে যাতে পদত্যাগ করতে হয় সেই চাপও ওখানে জারি রাখা উচিত হবে, এবং আমরাও আমাদের জায়গা থেকে শোরগোল করবো। তার এমপি থাকারও কিছু নেই। অবশ্য এই পদগুলো গিয়ে এখানে অসম্মানিত হচ্ছেন, কিন্তু টাকা পয়সা কত কামিয়েছেন আমরা তো জানি। এগুলো কিছুই না, একটা ফ্ল্যাট নিয়ে আলোচনা শুরু হলো, অতি তুচ্ছ এই ফ্ল্যাট, অতি তুচ্ছ। তার মা শেখ রেহানা বিভিন্ন সেক্টরের লুটের যে নেতৃত্ব দিয়েছেন তার প্রমাণ এখন আসছে। বিভিন্ন সকল অলিগার্কদেরকে আমরা দেখি, তারা আদতে ছিল তার ক্যাশিয়ার্স, অনেকদিন থেকে আমরা জানি। সম্প্রতি মৌলিক বার্তা একটা খুবই ইন্টারেস্টিং রিপোর্ট করে দেখিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে ঋণের নামে লুটপাট, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের যে ব্যবসা, ওখানে কিভাবে নিজের লোকদেরকে এমডি হিসেবে বসিয়ে হাজার হাজার কোটি টাকা তসরুফের সাথে জড়িত ছিলেন ছোট আপা শেখ রেহানা। তার কন্যারা হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, কোনো সন্দেহ নেই, এইসব তাদের জন্যই। কিন্তু ওই যে বললাম, তার এই পথ থেকে যাওয়াটা অন্তত আমাদেরকে প্রাথমিকভাবে খুব আনন্দ দেয়। এই আনন্দ প্রতিহিংসার নয়, প্রতিশোধের নয়। আমাদের উপরে যে বিভৎস অন্যায়, নিপীড়ন এই বর্বর অসভ্যরা করেছে, আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা হতেই পারে। কিন্তু না, আমরা অন্তত কোনো না কোনো ফর্মে জাস্টিস দেখতে চাই। সবচেয়ে ভালো হতে থেকে দেশে নিয়ে এসে বিচার করতে পারলে। পেরে উঠবো কিনা আমরা জানি না, কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটে, এটাকেও আমরা এক ধরনের জাস্টিস হিসাবে দেখতে চাই। এই আওয়াজ, এই পরিস্থিতি শুধুমাত্র রাষ্ট্রীয় পদ থেকে না, কোনো না কোনো ফর্মে তারা যাতে এটাতে সাফার করে, তাদের যে বিচারের আওতায় আসতে হয়। শেখ রেহানার নট অনলি সজীব জয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, তারাও সেখানে সেটার শাস্তির মুখোমুখি হোক, যতটুকুই হোক। এবং শেখ রেহানার পুত্র বাংলাদেশকে ধ্বংস করার ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করেছেন, আমরা নিশ্চয়ই তার কথা জানি। মিস্টার ববি রাদওয়ান মুজিব সম্ভবত তার নাম, যাই হোক, ববি নিকনেম, তিনি সিআরআই এর মতো প্রতিষ্ঠানকে লিড দিয়ে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেটার গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছেন। তাদেরও প্রত্যেকের এর মাসুল দিতে হবে, সেটা আমরা দেখতে চাই। বটম লাইন, আমাদের আজ সেলিব্রেট করার দিন। যেখানে যেখানে এই পরিবারের কেউ, এই দলের সাথে যুক্ত কেউ কোনো না কোনোভাবে হিউমিলিয়েটেড হবে, বিচারের মুখোমুখি হবে, সেটা আমাদের আনন্দের দিন। আমাদের দেশটাকে ধ্বংস করে, আমাদেরকে ক্ষতবিক্ষত করে ফেলার ক্ষতের ওপরে কিছুটা হলেও প্রলেপ সেটা দিবে। উত্তরে, দক্ষিণে, পূর্বে কিংবা পশ্চিমে কেবল আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের 60 লক্ষাধিক মানুষ। যেন কেউ তাদেরকে আগুনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে, যেন তারা পতিত হয়েছেন কোনো নরকে। নারকীয় এই আগুনকে আরও উস্কে দিতেই যেন বইছে স্যান্টা আনা বা শয়তানের বাতাস। এই বাতাসে আরও শক্তিশালী হয়ে উঠেছে দাবানলের আগুন, যা নেভানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। যেন প্রকৃতির রোষানলে পুড়ে ছাই হচ্ছে লস অ্যাঞ্জেলেস। প্রিয় দর্শক, আমি আশা করছি না টেনে পুরো ভিডিও দেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সত্য তুলে ধরার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। এই ভিডিওর মূল্যবান মতামত অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। আপনি যদি ভিডিও আমাদের কাছে পাঠাতে চান তাও পারবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিও পাঠাতে অবশ্যই কমেন্ট